হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। মাসের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য ঘোষণা করা হলো 25টি বিরাট বড়সড় আপডেট। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি। তো দেখুন, আজকের প্রথম হেডলাইন্সেই বলা হয়েছে এসসি এসটিদের মধ্যে উপশ্রেণীকরণে অনুমোদন দিল সুপ্রিম কোর্ট। দুর্গাপুজো নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে, কোথা থেকে আসছে অনুদানের টাকা? প্রশ্ন হাইকোর্টের। বুকে হাত দিয়ে বলুন আমি ধর্মনিরপেক্ষ কিনা? বিধানসভায় ববির কথাই বয়কটের সিদ্ধান্ত মিটল। মুসলিমদের জন্মহার বেশি হবার কারণে জনবিন্যাস বদলাচ্ছে মুর্শিদাবাদে, দাবি হুমায়ুন কবিরের। আর্থিক তছরূপ মামলায় ইডির জারি করা সমনকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে অভিষেক। রেশন দুর্নীতির টাকায় দুবাইয়ে বিপুল সম্পত্তি, ইডির হাতে চাঞ্চল্যকর নথি। বর্ষার মরশুমের দ্বিতীয় অংশে ভারতে 106% বেশি বৃষ্টিপাত হবে বলছে হাওয়া অফিস। কৃষ্ণ জন্মভূমি মামলায় মুসলিমরা রীতিমতো কোণঠাসা, জারি খারিজ হয়ে গেল তাদের আবেদন। নিয়োগ মামলায় বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের, আর নিয়োগ হবে না, জারি স্থগিতাদেশ। 1 টাকায় নিয়েছেন 350 একর জমি, সৌরভের কারখানা নিয়ে মারাত্মক অভিযোগ, বড় নির্দেশ হাইকোর্টের। বাজেটের আগে কমেছিল, বাজেটের পর ফের বাড়ল গ্যাসের দাম। কত দাম কলকাতায় জানবো। পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপির অধীরে, কংগ্রেসের সঙ্গে জোটে আর আপত্তি নেই অভিষেকের। দুর্ঘটনা কমিয়ে হাততালি পেতেন মমতা, তিনি কেন পাবেন না? লোকসভায় মেজাজ হারালেন রেলমন্ত্রী। বিজেপিতেই যোগ দিচ্ছেন অধীর, চলুন একসাথে লড়াই করি, প্রস্তাব কৌস্তব বাগচির। বাংলায় বিজেপির অনেকেই তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। অভিষেকের দাবি ঘিরে জল্পনা পদ্মে। মমতা অভিষেকের সঙ্গে কথা বলে তৃণমূলে আসুন, অধীরের কাছে গেল আমন্ত্রণ। কার্ফুর মধ্যেই বাংলাদেশের ছাত্রদের নতুন আন্দোলন, মার্চ ফর জাস্টিস, সঙ্গী অভিভাবকেরাও। 1100 টাকা বাড়ল ভাতা, এই সরকারি কর্মচারীদের বিরাট সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। ধীরে ধীরে শোধরাচ্ছে বাংলা, তাই 4619 কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার, জানালো অমিত শাহ। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন আজকের প্রথম খবর, কৃষ্ণ জন্মভূমি মামলায় মুসলিমরা রীতিমতো কোণঠাসা, খারিজ হয়ে গেল তাদের আবেদন। তো কৃষ্ণ জন্মভূমি মামলায় কোণঠাসা মুসলিম পক্ষ। এলাহাবাদ হাইকোর্ট 13.37 একর কমপ্লেক্স থেকে মসজিদ নিয়ে মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দিয়েছে। মসজিদটি কাটরা কেশব দেব মন্দিরে লাগিয়ে অবস্থায় রয়েছে। মসজিদ সরিয়ে দেওয়ার জন্য হিন্দু পক্ষের একাধিক সংস্থা বা ব্যক্তি এখনও পর্যন্ত 18টি মামলা দায়ের করেছে। 18টি মামলাকেই চ্যালেঞ্জ জানিয়ে মুসলিম পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। সেই আবেদনই খারিজ করে দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি আগামী 12ই আগস্ট। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মায়াঙ্ক কুমার জৈনের বেঞ্চ স্পষ্ট করে রায় ঘোষণা করেছে। প্রায় 2 মাস রায় সংরক্ষণ করা ছিল। 6 জুন এই মামলার শেষ শুনানি হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ যে 18টি মামলার রক্ষণাবেক্ষণযোগ্য, একইভাবে তাদের যোগ্যতার ভিত্তিতে তাদের শুনানির পথ পরিষ্কার করে। বেঞ্চ জানিয়েছে হিন্দু উপাসক এবং দেবতার দ্বারা দায়ের করা মামলাগুলি অন্যান্য আইনগুলির মধ্যে সীমাবদ্ধতা আইন বা উপাসনার স্থান আইনের অধীনে নিষিদ্ধ নয়। রাইটি ম্যানেজমেন্ট ট্রাস্ট, শাহী মসজিদ ঈদগাহ, মাথুরা কমিটির প্রাথমিক যুক্তি খণ্ডন করে যে মুলতবি মামলাগুলি উপাসনার স্থান আইন 1991, সীমাবদ্ধতা আইন 1963, নির্দিষ্ট স্থান আইন 1963 দ্বারা নিষিদ্ধ। মুসলিম পক্ষের প্রতিনিধিত্বকারী তসলিমা আজিজ আহমাদি আদালতে বলেছেন যে ওয়াকফ বোর্ডের বিধান প্রযোজ্য হবে। এটি ওয়াকফ ট্রাইব্যুনাল যার এখতিয়ার রয়েছে বিষয়টি শোনার। এরই পাল্টায় হিন্দু যুক্তিবাদী যুক্তি দেখিয়েছিলেন যে শাহ ঈদগাহের নামে কোনো সম্পত্তি সরকারি নথিতে নেই, অবৈধ দখলের অভিযোগও রয়েছে। তারা আরও দাবি করেছে সম্পত্তিটি ওয়াকফ বলে দাবি করা হলেও ওয়াকফ বোর্ডকে অবশ্য বিতর্কিত সম্পত্তির দাতাতে প্রকাশ করতে হবে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, বিজেপিতেই যোগ দিচ্ছেন অধীর, চলুন একসাথে লড়াই করি, প্রস্তাব কৌস্তব বাগচির। তো 24-এর লোকসভা ভোটে বাংলায় ভরাডুবির জেরে চরম অস্বস্তিতে রয়েছে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, বামেরা। তবে এবারে ভোটে সব থেকে বেশি লাইমলাইট কুড়িয়েছেন দিলীপ ঘোষ এবং অধীর রঞ্জন চৌধুরী। দুজনেই খুব খারাপভাবে হেরেছেন। দুজনে ভোটের ফলাফল যে এমন হবে তা হয়তো কেউ কল্পনাও করতে পারেননি। তবে এখন সংবাদ শিরোনামে টিকে রয়েছেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইতিমধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। দলের এহেন সিদ্ধান্তে তিনি যে খুশি নন তা বারবার তার বক্তব্যে
উঠে এসেছে। তবে এবার অধীর রঞ্জনকে বিশেষ প্রস্তাব দিলেন সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া কৌস্তব বাগচি। অধীর রঞ্জনকে কৌস্তব বাগচি এমন এক প্রস্তাব দিয়েছেন যা শোনার পর থেকে অনেকেই আশঙ্কা করছেন এবার হয়তো বিজেপিতে যোগ দিতে চলেছেন অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা ভোটের ঠিক আগে ভাগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সকলকে চমকে দেন বিশিষ্ট আইনজীবী তথা প্রাক্তন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। দল ছাড়ার সময় দল কংগ্রেসের প্রতি তার ক্ষোভ প্রকাশ্যে উঠে এসেছিল, আর এবার অধীরের বক্তব্যের সঙ্গে নিজের বক্তব্যের অনেকটাই মিল খুঁজে পাচ্ছেন কৌস্তব। আজ নিজের এক্স হ্যান্ডেলে কৌস্তব বাগচি লিখলেন, কংগ্রেস দল ছাড়ার সময় আমার বক্তব্য আর আজকের অধীর রঞ্জন চৌধুরীরা বক্তব্যের মধ্যে মিল খুঁজে পাচ্ছে। চলুন একসাথে লড়াই করি, চলুন একসাথে বলি নো পুকুর নো নদী, চোর মমতা ছাড়ো গদি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আর্থিক তছরূপ মামলায় ইডির জারি করা সমনকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে অভিষেক। তো আর্থিক তছরূপ মামলায় ইডির জারি করা সমনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের আইনজীবী শীর্ষ আদালতে জানান, আর্থিক তছরূপ মামলায় পিএমএলএতে অভিযুক্তকে তলব করার কোনো নির্ধারিত পদ্ধতি নেই। সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলা লড়েন। তার সওয়াল, অভিযুক্তকে তলব করার জন্য আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি পদ্ধতি থাকতে হবে, কিন্তু তা নেই। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই মামলা উঠে। সেখানে কপিল সিব্বাল বলেন, পিএমএলএতে কোনো পদ্ধতি নেই, এই পদ্ধতির অভাব একটা পদ্ধতিতে পরিণত হয়েছে। কোনো পিএমএলএতে সাক্ষী বা অভিযুক্তকে তলব করার কোনো পদ্ধতি নেই। সরকারকে দেখাতে হবে যে এমন একটি পদ্ধতি রয়েছে যা তারা অনুসরণ করছে। সরকারকে প্রমাণ করতে হবে সেই পদ্ধতি আইনসিদ্ধ এবং যুক্তিসম্মত। সিব্বাল আরও বলেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি চাইলেই কোনো ব্যক্তিকে যে কোনো জায়গায় তলব করতে পারে কিনা, এটা কিন্তু মৌলিক অধিকার হরণের সামিল। সিব্বাল আরও বলেছেন, 5 বিচারপতির বেঞ্চ গঠন করে এটা নিয়ে বিবেচনা করা দরকার। কলকাতায় ইডির পূর্বাঞ্চলীয় অফিস থাকা সত্ত্বেও কেন অভিষেককে দিল্লিতে তলব করা হচ্ছে তাও জানতে চান আইনজীবী। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মুসলিমদের জন্মহার বেশি হওয়ার কারণে জনবিন্যাস বদলাচ্ছে মুর্শিদাবাদে, দাবি হুমায়ুন কবিরের। তো সম্প্রতি সংসদে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি তোলেন, মুর্শিদাবাদ এবং মালদা জেলাকে আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত করতে পশ্চিমবঙ্গের এই দুই জেলায় অনুপ্রবেশের কারণে জনবিন্যাস বদলাচ্ছে বলে দাবি তোলেন তিনি। আর এই নিয়ে গোটা দেশ তোলপাড়। বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে বলে সরাসরি অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। মিথ্যে অজুহাত সংসদে তুলে ধরে বাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে বলে তৃণমূলের অভিযোগ। সত্যিই কি মুর্শিদাবাদ এবং মালদা জেলায় জনবিন্যাস বদলাচ্ছে? মুর্শিদাবাদ জেলা থেকে নির্বাচিত বিধায়ক হুমায়ুন কবির অবশ্য স্বীকার করে নিয়েছেন মুর্শিদাবাদ এবং মালদা জেলায় জনবিন্যাস বদলেছে। তবে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে যে কারণ সামনে এনেছেন তা আসল নয়। হুমায়ুন কবিরের দাবি, সন্তান বেশি হওয়ার কারণে মুর্শিদাবাদে জনসংখ্যা বেড়েছে। বিধানসভায় এই বিধায়ক আরও বলেছেন, সাধারণত মুসলিম সমাজের মধ্যে সন্তান নেওয়ার প্রবণতা বেশি রয়েছে। এখনও বাড়িতে সন্তান প্রসব হয়, অনেক ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ সচেতনতার অভাব রয়েছে বলে মনে করেন তিনি। এক পরিবারের অধিক সন্তানের জন্ম হচ্ছে জনবিন্যাস পরিবর্তনের এটা একটা অন্যতম কারণ বলে মনে করেন এই বিধায়ক। এই নিয়ে নিজের পরিবারের উদাহরণ টানেন তিনি। তার মতে 10% মতো মানুষ এই জেলায় জন্ম নিয়ন্ত্রণ নিয়ে সচেতন থাকলেও অধিকাংশ পরিবারে তা নেই। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, দুর্গাপুজো নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে, কোথা থেকে আসছে অনুদানের টাকা? তো 2011 সালে রাজ্যের তখ্তে বসার পর থেকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রথমে 25,000 টাকা অনুদান ঘোষণা করে সরকার, বাড়তে বাড়তে এবারে তা 85,000-এ পৌঁছেছে। গতবারে অনুদান ছিল 70,000 টাকা। একই সঙ্গে আগামী বছর থেকে অনুদানের অঙ্ক 1 লাখ টাকা হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ঘোষণা করা ওই অনুদান নিয়ে আগেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সৌরভ দত্ত নামে এক ব্যক্তি। আদালত সূত্রের খবর, ওই মামলায় এবার নতুন করে আবেদন করা হলো। পুজোয় রাজ্যের তরফে অনুদানের যে টাকা দেওয়া হয় তার উৎস জানতে চেয়ে আবেদন করা হয়েছে। এই ব্যাপারে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আর্জি জানিয়েছেন ওই ব্যক্তি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, দুর্ঘটনা কমিয়ে হাততালি পেতেন মমতা, তিনি কেন পাবেন না? লোকসভায় মেজাজ হারালেন রেলমন্ত্রী। তো পরপর ট্রেন দুর্ঘটনা ঘিরে পোস্টের মুখে ভারতীয় রেল, কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দায়িত্ব এড়াচ্ছেন বলে অভিযোগ উঠছে। একদিন আগে লোকসভায় বন্দে ভারত বুলেট ট্রেন ছুঁয়ে গেলেও একটি বারের জন্য দুর্ঘটনার কথা শোনা যায়নি তার মুখে। শুধুমাত্র নরেন্দ্র মোদীর বন্দনা করেই ভাষণ শেষ করেছেন। সেই নিয়ে সমালোচনার মুখে পড়ে এবার লোকসভায় কার্যত ফুঁসে উঠলেন তিনি। প্রাক্তন রেলমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে বিরোধীদের আক্রমণ করলেন। পরপর ট্রেন দুর্ঘটনায়
প্রশ্নের মুখে পড়েছেন অশ্বিনী। তিনি রেলমন্ত্রী নন, রিল মন্ত্রী, শুধু ছবি তুলতে যান বলেও কটাক্ষ করেন বিরোধীরা। সেই নিয়ে এই দিনে লোকসভায় মেজাজ হারান অশ্বিনী। মমতা রেলমন্ত্রী থাকাকালীন ট্রেন দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরেন তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনা কমিয়েছিলেন, আমাদের আমলে দুর্ঘটনা আরও কমেছে। তাহলে মমতা তখন হাততালি পেলে এখন কেন সমালোচনা হবে? তো দেখুন আজকের অন্তিম আপডেট। বাংলায় বিজেপির অনেকেই তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন অভিষেকের দাবি ঘিরে জল্পনা পদ্মে। তো লোকসভা নির্বাচনের পর থেকেই জল্পনা ছড়িয়েছিল 21 জুলাইয়ের মঞ্চে দেখা যাবে বেশ কিছু বিজেপি সাংসদ এবং বিধায়কদের। যদিও সেই জল্পনা নিয়ে প্রকাশ্যে সেই সময় তৃণমূলের তরফে কেউ মুখ খোলেননি, কিন্তু গতকাল দিল্লিতে সংসদে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বাংলায় বিজেপির অনেকেই তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। যথাসময়ে এনাদের নাম জানতে পারবেন। অভিষেকের এই দাবির পরেই এখন বঙ্গ বিজেপিতে নতুন করে জল্পনা ছড়িয়েছে। কে কে তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন তা নিয়ে পদ্মের অন্দরে ফের জলঘোলা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সূত্রের দাবি, অভিষেক যেসব নেতাকে ইঙ্গিত করে এই কথা বলেছেন তাদের মধ্যে আছেন স্ট্যান্ডিং সাংসদ, প্রাক্তন সাংসদ, স্ট্যান্ডিং বিধায়ক থেকে দলের প্রাক্তন জেলা সভাপতি এবং মণ্ডল সভাপতিরাও। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।